প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা অনুষ্ঠিত। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। এবং ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাই করা হচ্ছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিবের সমন্বয়ে গঠিত ১৫ সদস্যের ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটি উপস্থিত ছিলেন। সভায় ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধনের বিষয়ে আলোচনা হয়। এর আগে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে। সকাল 10:30টায় তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নৌমন্ত্রী শেখ রবিউল আলম ও আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ সহ সংশ্লিষ্টরা। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানেই সিটি নির্বাচন হবে। সকালে ঢাকার 2টি সিটি সহ 6 সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন। এ সময় মির্জা ফখরুল জানান, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। নতুন 6 প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। মেয়র আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, আপনার আগে ছিল সরকারি কর্মকর্তারা, সেখানে আমরা দিচ্ছি আপনার রাজনৈতিক ব্যক্তিদেরকে। আমরা মনে করছি যে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততাটা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখনই একটা কর্পোরেশনের মেয়াদ যে বিষয়টা আসবে, গভর্নমেন্টের সিদ্ধান্ত যে ইলেকশন হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এর আগে রাজনৈতিক হয়রানিমূলক আরও 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছিল। এ সময় 5 আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা আজকেও 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো প্রত্যাহারের জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আর যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক, মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছিল বিগত 17 বছরে রাজনৈতিক কর্মী সহ অন্যান্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিরুদ্ধে, সাংবাদিক সহ, সেই সমস্ত মামলায় বিবেচনা করা হয়েছিল মার্ডার কেস বাদে এক্সপ্লোসিভ এবং অস্ত্র মামলা, মাদক আর একটা যেন নারী শিশু, এই বিষয়ে মামলাগুলো বাদে বাকি মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। কুমিল্লা ও চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন 11 জনের মধ্যে একজন শিশু বাদে 10 জনের অবস্থাই আশঙ্কাজনক। সকালে দগ্ধদের দেখতে জাতীয় বার ইনস্টিটিউটে যান স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রামের হালিশহরে দুর্ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। পরে দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দিন দিন গ্যাস লিকেজ থেকে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে।
গ্যাস সিলিন্ডারকে নিয়মের মধ্যে এনে মানবসৃষ্ট দুর্যোগ কমানোর চেষ্টা করা হবে। এরপর জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বলেন, হালিশহরের ঘটনায় ভর্তি থাকা সব রোগীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কুমিল্লায় 4 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। আমাদের তো দেশে 3 ধরনের দুর্যোগ ঘটে, এটি মানবসৃষ্ট দুর্যোগ। তো আমরা আলোচনা করে দেখেছি যে আমাদের এই গ্যাস লিকেজ থেকে সারা বছরেই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। গতকালকে যেমন চট্টগ্রাম হালিশহরে ঘটেছে এবং আজকে আমরা খবর পেয়েছি যে কুমিল্লার দাউদকান্দিতে একই ধরনের একটি ঘটনা ঘটেছে। আমরা এটা নিয়ে কাজ করতে চাই, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে, যাতে করে এই যে গ্যাস লিকেজ থেকে এবং গ্যাস সে যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। আর আমাদের মন্ত্রণালয় থেকে আমরাও বলেছি আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা সেই সাপোর্টটা দিব। আর এটি খুবই মর্মান্তিক, শিশু বাচ্চা সহ মহিলারা আক্রান্ত হয়েছে। শেরপুর 3 আসনের নির্বাচন ও বগুড়া 6 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই 2 আসনে আগামী 9 এপ্রিল নির্বাচন হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই 2 আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে 299টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। শেরপুর 3 আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেখানে ভোট বাতিল করা হয়েছিল। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া 6 আসনটি ছেড়ে দিয়েছেন। এখন এই 2টি আসনে নির্বাচন করবে কমিশন। গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেখানে আমরা 299টা আসনের নির্বাচনে ভোট গ্রহণ করেছিলাম। একটা আসন আপনার শেরপুর 3 আসনটার একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে ওটাকে আমরা বাতিল করা হয়। আর পরবর্তীতে যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি বগুড়া 6 আসনটা ছেড়ে দিয়েছেন। এখন এই 2টো আসনের উপরে আমরা নির্বাচন করব এবং নির্বাচনের জন্য আমরা যে শিডিউলটা আজকে জানাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আগামী 9 এপ্রিল 2026 তারিখ বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন। এরই প্রেক্ষিতে আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে ওয়ালটনের অগণিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা আর্জেন্টিনার এই ফ্যান জার্সি পাবেন। সোমবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান SM শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অর্ণা। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ভ্রাম্যমাণ ভিক্ষুকদের নামে খোলা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS অ্যাকাউন্ট ব্যবহার করে পরিকল্পিত প্রতারণার জাল বিস্তারকারী এক দম্পতিকে গ্রেফতার করেছে সিআইডি। অভিযানে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া 21,30,000 টাকা, 4টি মোবাইল ফোন ও 4টি সিম কার্ড জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোসাম্মদ সুলতানা খাতুন ও তার স্বামী মোহাম্মদ মোবারক হোসেন। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি পরিদর্শক রেজাউল করিম। তিনি জানান, গত 23 ফেব্রুয়ারি রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ সিআইডির একটি দল তাদের আটক করে। গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও 2 জন। দুপুরে উপজেলার দক্ষিণ মন্দুয়া এলাকায় শাহানা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সাদুল্লাপুর থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। পথিমধ্যে শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইজিবাইক চালক আলামিন ও যাত্রী গৌতমকে মৃত ঘোষণা করেন। আহত অপর 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। চলছে মুসলিম উম্মার পবিত্রতম মাস মাহে রমজান। এই মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় সকল শ্রেণী পেশার মুসলিমরাই মগ্ন হন সিয়াম সাধনায়। এর বিপরীত ঘটনা খেলার মাঠেও। চলমান টি-20 বিশ্বকাপের আসরেও রোজা রেখেই মাঠ মাতাচ্ছেন অনেক তারকা। তাদেরই একজন সুপার 8-এ জায়গা করে নেয়া জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। সম্প্রতি ক্রিক ইনফোকে দেয়া সাক্ষাৎকারে রাজা জানিয়েছেন, গত বৃহস্পতিবার কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে হওয়া ম্যাচটি রোজা রেখেই খেলেছিলেন তিনি। ওই ম্যাচটির মধ্যমণি রাজা বলেন, সেই দিন সেহরি পর্যন্ত জেগেছিলেন তিনি। এরপর দুধ, খেজুর, মধু আর অল্প কিছু খেয়ে রেখেছিলেন রোজা। রোজাকেই নিজের শক্তির উৎস দাবি করে সিকান্দার বলেন, রোজাই তাকে শক্তি দেয়। কখনো কখনো একটু কঠিন লাগলেও তার বিশ্বাস রোজার শক্তি কেড়ে নেয় না, বরং বাড়িয়ে দেয়। মাঝমাঠের সময়ের সেরা ফুটবলারদের একজন রদ্রিকে ধরে রাখতে মরিয়া ম্যানচেস্টার সিটি। তবে 2024 সালের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলারকে দলে পেতে এবার নাকি মাঠে নামতে যাচ্ছে জনপ্রিয় 2 স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এমনটাই দাবি করা হয়েছে জার্মান ক্রীড়া পত্রিকা বিল্ডের প্রতিবেদনে। তবে রদ্রির জন্য অবশ্য কোনো প্রস্তাব শুনতেই রাজি নয় সিটি। এদিকে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সিটির 2-1 গোলে জয়ের ম্যাচের আগে পেপ গার্দিওলার কাছে জানতে চাওয়া হয় ভবিষ্যতে রদ্রির সিটিতে থাকা নিয়ে। উত্তরে আগের চাওয়ার কথাই জানান ম্যানচেস্টার সিটি কোচ। তবে গার্দিওলা শেষ পর্যন্ত রদ্রিকে সিটিতে ধরে রাখতে পারবেন কিনা সেই প্রশ্নটাই বারবার সামনে আসছে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা অনুষ্ঠিত। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। এবং 5 আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাই করা হচ্ছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।